স্টুডেন্ট, ওয়েলকাম টু বঙ্গ একাডেমি। তো দেখো, আজকে আমরা যে ক্লাসিক মিসলেনিয়াসের ব্যাচ শুরু করেছিলাম বা যে ক্র্যাশ কোর্সটা আমরা শুরু করেছি তার ম্যাথের আজকের ফার্স্ট ক্লাস। তো আজকের ক্লাসে আমরা কি দেখব, দেখো তোমরা অন্য যে কোনো এক্সাম দেবে সেই এক্সামগুলোর জন্য এই ম্যাথ ক্লাসটা তোমাদের হেল্পফুল, বাট আমরা এই যে পরপর যে ক্লাসগুলো আমরা করাবো এই ক্লাসগুলোতে তোমাদের বেসিক্যালি আমরা ক্লাসিক মিসলেনিয়াস এই এক্সামগুলোকে টার্গেট করেই যেমন টাইপের ম্যাথ তোমার এক্সামের জন্য লাগবে আমরা তেমন টাইপের প্রবলেমসগুলোই তোমাকে এখানে করাবো যাতে তুমি এক্সামের জন্য রেডি হতে পারো। ওকে, তো দেখো আজকের ক্লাসে আমরা কি করব, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস তো আমরা প্রথম ক্লাসে একদম ক্যালকুলেশনের যেটা তোমার হচ্ছে পুরো অঙ্কের একদম মেরুদণ্ড বলতে পারো, বা এই এক্সামগুলোতে কি হয় তোমার অনেক দ্রুত ক্যালকুলেশন করতে হয়, মানে খুব অল্প সময়ের মধ্যে তোমাকে প্রবলেমটাকে সলভ করতে হয়। তো সেইখানে তোমার ফার্স্ট ক্যালকুলেশন একটা বড় রোল প্লে করে। তো সেই জন্যে আমরা দেখো প্রথমে শিখব ক্যালকুলেশনস বা মাল্টিপ্লিকেশনস, বিশেষ করে গুণ ভাগ, এইগুলোই যে কিভাবে তাড়াতাড়ি করে আমরা গুণ ভাগগুলো করতে পারবো যাতে আমরা আমাদের এক্সামের সময় কম সময়ের মধ্যে অনেক বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি। তো তারপরে আমরা দেখব, দেখো আমরা প্রথমে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো আজকে আমরা সেই চ্যাপ্টার জাস্ট বেসিক বুঝবো, কনসেপ্টগুলো বুঝবো, একটা দুটো টাইপ দেখবো ম্যাথের, তারপরে আমরা নেক্সট ক্লাস থেকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা আস্তে আস্তে করে করব। আর এটা তোমার আমি আগের দিন বলেইছিলাম যে দেখো আমরা খুব দ্রুত একটু এগিয়ে যাব, কারণ আমাদের এক্সামের আর বেশি দিন বাকি নেই। তো আমরা খুব তাড়াতাড়ি এই যে চ্যাপ্টারগুলো আমাদের এক্সামের জন্য দরকার সেইগুলো একবার সাম আপ করে আসবো, রাউন্ড আপ করে আসবো, এসে তারপর আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার বা এরকম প্র্যাকটিস সেট আমরা সেগুলো তোমাদের হচ্ছে সলভ করব। ওকে, তো চলো আজকে দেখা যাক যে দেখো তোমরা গুণ তো সবাই আর কি আশা করি এরকম যে কেউ নেই যে গুণ করতে পারবে না সেরকম না, তোমরা সবাই জানো যে লেন্দি প্রসেসে আমি যদি তোমাদের এক্ষুনি বলি যে 34 ইন্টু 23 তোমরা এরকমভাবে করে গুণ করতে পারবে। প্রথমে দেখো 3 4 12 2 হাতে 1 3 দিকে দেখো 10 আর তারপরে দেখো এখানে তোমরা 4 2 8 3 2 6, তারপরে এইভাবে করে 2 8 4, এই যেভাবে করে কনভেনশনালি যেভাবে গুণ করে তোমরা আশা করি সবাই জানো। এবার দেখো আমাদের কি করতে হবে, এইগুলো কিভাবে শর্টে বা কিভাবে দ্রুত ক্যালকুলেশন করা যায় আমাদের সেইগুলোই শিখতে হবে। আমাদের এক্সামের জন্য সেইগুলোই দেখো তোমার কাজে লাগবে যাতে করে আমরা অনেক দ্রুত প্রবলেমসগুলো সলভ করতে পারি। তো দেখো আমরা এই গুণটা এইভাবে করে না করে আর অন্য কিভাবে করে করতে পারি, দেখো 34 একটু কেয়ারফুলি দেখবে ভালো করে, না তো কিন্তু বুঝতে পারবে না, হঠাৎ করে হয়ে গেছে তখন তুমি আর বুঝতে পারবে না। দেখো এই গুণটা যদি আমরা করি, আমরা ধরো ওয়ান লাইনে গুণটা কমপ্লিট করব, কি করব দেখো ফার্স্ট এদের দেখো ইউনিট ডিজিট বা দেখো এককের ঘরের যে সংখ্যাগুলো আছে সেইগুলোরই আমরা গুণ করব। ফার্স্ট এদের ইউনিট ডিজিট বা এককের ঘরের যে সংখ্যা আছে সেইগুলোই আমরা গুণ করব। দেখো একটু আমি জাস্ট ভিডিওটা দেখে নিচ্ছি। ওকে, তো দেখো ইউনিট ডিজিট দেখো 4 3 গুণ করলে কত, 3 4 12 2, হাতে কত থাকলো, হাতে 1 থাকলো, 3 4 12 2, হাতে থাকলো 1। এবার দেখো আমরা এই ডায়াগোনাল বা কোণাকুনি গুণ করব। দেখো এই কোণাকুনি গুণ করো, এই কোণাকুনি গুণ করো, এই কোণাকুনি গুণ করলে কত হয়, 3 3 কে 9 হয়, এই কোণাতে গুণ করলে 4 2 8 হয়। আমার হাতে কত ছিল 1, এই কোণাকুনি গুণ করে কত হয়েছে, 3 3 কে 9, 9 আর 1 এ 10, আর এই কোণাকুনি গুণ করলে হয় 4 2 8, তাহলে 10 আর 8 18, 18 হলো, 18 8 বসালাম, হাতে কত থাকলো 1 থাকলো। এবার দেখো এইগুলোকে লম্বালম্বি ভাবে গুণ করো, 3 2 6, 6 আর 1 এ 7। তাহলে দেখো আমি এক লাইনে খুব সুন্দরভাবে গুণটা করতে পারলাম। দেখো আমার যেটা বড় হবে করে 782 আসছিল, এভাবে করে আমার হচ্ছে 782 আমার অ্যান্সার আসছে। কিভাবে করলাম আরেকবার দেখো। ফার্স্ট দেখো এই এককের ঘরের সংখ্যাগুলোর গুণ করলাম, 3 4 12 2, হাতে 1, কোণাকুনি গুণ করো, 3 3 কে 9, 9 আর 1 এ 10, আর এই কোণাকুনি গুণ করো 4 2 8, 10 আর 8 18, 18 আর 8, হাতে 1, 3 2 6 আর 1 এ 7। দেখো যেহেতু আমরা ক্লাসগুলো করছি অনলাইন মোডে, তো আমি তোমাদের এক্ষুনি সেম টাইপের প্রবলেমস এখানে করিয়ে বেকার টাইম নষ্ট করে ক্লাসের লেন্থ বাড়িয়ে লাভ নেই। তোমরা কি করবে, বাড়িতে এরকম র্যান্ডম তোমার মাথায় তুমি নিয়মটা শিখে গেছো, শিখে এবার তোমার মাথায় যেমন আসছে, যেমন যেমন নাম্বারস আসছে, যেমন যেমন সংখ্যা আসছে, তুমি র্যান্ডম নিয়ে নাও,
নিয়ে তুমি সেটা এই প্রসেসে ক্যালকুলেট করো, করে দেখো। বা যদি তুমি চাও ক্রস চেক করতে, তুমি করতে পারো সেটা। তোমার ফোনে যে ক্যালকুলেটর আছে সেইখানে গিয়ে তুমি ক্রস চেক করে দেখতে পারো যে এইভাবে করে তোমার যে ভ্যালু আসছে সেটা তোমার ঠিক না ভুল, সেটা তুমি দেখতে পারো। তো তোমরা বাড়িতে এরকম 8টা 10টা নয়, দরকার হলে 20টা এরকম তোমরা নিজেদের মতো করে সংখ্যা বা নাম্বারস বসিয়ে তোমরা ট্রাই করো। আমি সেগুলো আর তোমাদেরকে দিচ্ছি না, ওকে। তো দেখো তবু আমি একবার বলে দিচ্ছি কিভাবে করে করলাম। আর একবার দেখো যে প্রথমে দেখো এইখানে আর এইখানে যে নাম্বার আছে তাদেরকে আমরা গুণ করলাম, করে দেখো এরপরে দেখো আমরা এই কোণাকুণি গুণ করলাম, গুণ করে তাদেরকে যোগ করলাম, এই কোণাকুণি গুণ করে তাদেরকে যোগ করে নিলাম, তারপরে দেখো এই বরাবর গুণ করলাম। এই যে হচ্ছে সিম্পল প্রসেস। যদি তোমার এরকম 2 ডিজিট বা 2 অঙ্কের সংখ্যা দেয় এরকম, তাহলে সেইটাকে আমরা এইভাবে করে গুণ করতে পারি খুব সহজে। তো এবার দেখো, আশা করি তোমরা বুঝতে না পারলে কমেন্ট করো, আর অবশ্যই বা আমাকে হোয়াটসঅ্যাপে জানিও। আর দেখো এই সেম টাইপের প্রবলেম তোমরা নিজেরা লিখে করো। এবার দেখো আমি যাচ্ছি 3 ডিজিট বা 3 সংখ্যার গুণের দিকে। দেখো 3 সংখ্যার গুণ কিভাবে করে করবে, দেখো মনে করো আমার কাছে আছে 3 4 7, আর এর সঙ্গে আমাকে দিয়েছে 43 দিয়েছে, দিয়ে বলেছে গুণ করো। তুমি এটাকে চাইলেই তোমার যে কনভেনশনাল ওয়েজ আছে তুমি সেইভাবে করে করতে পারো, তুমি এটাকে চাইলে তুমি নরমালভাবে করতে পারো, কিন্তু সেইখানে তোমার হচ্ছে টাইম বা সময় অনেকটা তোমার বেশি লাগবে। কিন্তু আমরা তো চাইছি যে এইগুলো কেন করছি, যে ক্যালকুলেশন যাতে ফাস্ট বা দ্রুত করা যায়, সেই জন্য দেখো আমরা এটাকে কিভাবে করে করছি। দেখো সেই আগের নিয়ম 3 7 21, 21 এর 1 হাতে কত 2, 3 7 21 এর 1 হাতে 2। এবার দেখো আবার সেম, এবার দেখো এই 4 জনকে নাও, এই 4 জনকে নাও, এই 4 জনকে নিয়ে ওই সেম প্রসেস করো কোণাকুণি। 3 7 21 এর 1 হাতে 2, 3 4 12 আর 2 14, 4 7 28, 14 আর 28 কিভাবে করে যোগ করবে, দেখো 28 আর 10 38, 14 এর মধ্যে কি আছে 10 প্লাস 4 আছে, 14 এর মধ্যে আছে 10 প্লাস 4, কিভাবে ক্যালকুলেশন করবে, দেখো 8 এর সঙ্গে দেখো এদিকে 4 7 28 হয়েছিল, 28 আর 10 38 আর 4 42, তাহলে কি হচ্ছে যোগ করলে 42 হচ্ছে। তাহলে দেখো 3 4 12, 12 আর 2 14, তার সঙ্গে দেখো 4 7 28, 14 আর 28 যোগ করলে কত হয় 28 আর 10 38 আর 4 42 এর 2, হাতে থাকে 4। এবার দেখো এই 4 জনকে নাও, এই 4 জন, এই 4 জনকে নাও, এই 4 জনকে নিয়ে তুমি কোণাকুণি আবার গুণ করো, হাতে ছিল 4 ওদিকে। কিভাবে কোণাকুণি গুণ করবে, দেখো এই কোণাকুণি গুণ করো আর এই কোণাকুণি গুণ করো, এই কোণাকুণি গুণ করো আর এই কোণাকুণি গুণ করো, 4 4 16, 16 হাতে ছিল 4 20, 20 আর এদিকে দেখো 3 3 কে 9, 20 আর 9 কত, তাহলে 29, 29 এর 9 হাতে কত থাকলো 2। এবার দেখো এই সাইডের গুলো গুণ করো, 3 4 12 আর 2 14। তুমি বাড়িতে ক্যালকুলেটরে গুণ করে দেখবে তোমার এটাই আসবে গুণ। ঠিক আছে, বোঝা গেল না কি বললাম? চিন্তা নেই, আমি আরেকবার বলছি, তুমি দেখে নাও আগে ভালো করে, একটু নিজের সঙ্গে টাইম দাও, দেখো যে কিভাবে করে করছি আমি, একটু ভাবনা চিন্তা করো যে কিভাবে করে মনে রাখতে হবে। দেখো কোনোদিন না অঙ্ক না সবসময় হচ্ছে প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে। এটা এই নয় যে তুমি একবার দেখলে বা একবার করে নিলে তোমার মনে থাকবে, সেরকম নয়। এটা তুমি যতবার প্র্যাকটিস করবে তোমার তত বেশি করে মনে থাকবে। এইগুলো তুমি আজকে শিখছো ঠিক আছে, আমি তোমাকে বলছি যে দেখো 8টা 10টা ক্লাস যখন তোমার হয়ে যাবে তুমি নিজেই এই জিনিসগুলো ভুলে যাবে, অবশ্যই ভুলে যাবে। এবার দেখো তোমার এইগুলো মনে রাখার উপায় কি আছে, মাঝে মাঝেই তোমার যখন এই গুণের কথা মনে পড়ছে এরকম র্যান্ডম নাম্বার নাও, নিয়ে নিজে নিজে ট্রাই করো, করে মিলিয়ে দেখো ক্যালকুলেটরের সঙ্গে মিলছে কিনা। ওকে, তো চলো এটা আমরা দেখি আর একবার কি করে করলাম। দেখো এইবার দেখো 7 আর 3 গুণ করলাম কত, 3 7 21, 21 এর 1 হাতে 2, 3 4 12 আর 2 14 আর এই 4 7 28, যোগ করো 28 আর 10 38 আর 4 42, 2 হাতে 4। এবার দেখো এই প্রথমবার দেখো আমরা এই কোণাকুণি গুণ করেছি, এবার আমি একটু ঘাটাঘাটি করছি, তোমরা আশা করি লিখে নিয়েছো বা দেখে নিয়েছো। প্রথমে দেখো আমরা এই 4 জনকে নিয়ে গুণ করেছি, প্রথমে এই বক্সটা তৈরি হয়েছিল এই 4 জনকে নিয়ে। এবার দেখো এদের কাজ মিটে গেছে, এবার দেখো আমরা এই 4 জনকে নিয়ে কাজ করব, এই 4 জনকে, এই 4 জনকে দেখো এই একটা আমি চতুর্ভুজ তৈরি করেছি না, এই চতুর্ভুজে যদি তুমি কোণাকুণি করো কি হচ্ছে, এই কোণা থেকে এই কোণা গুণ করতে হবে, এই কোণা থেকে এই কোণা গুণ করতে হবে, এই কোণা থেকে এই কোণা গুণ করব, এই কোণা থেকে এই কোণা গুণ করব, তাহলে এখানে কোণাকুণি গুণ করে পেলাম 29 এর 9 হাতে 2। এবার দেখো সরি ওটা হ্যাঁ হাতে 9, তাহলে দেখো এবার দেখো 3 4 হাতে 2 থাকছে, এবার 3 4 12 12 14, এই হয়ে গেল আমার নাম্বার। চলো আরেকটা ট্রাই করি।
47 দিলাম। যা তুমি যা কিছু দিতে পারো, এরকম নয় যে আমি মন মতো বসাচ্ছি বা সেইগুলো হচ্ছে এরকম না। তুমি চেষ্টা করো, তুমি বাড়িতে বসে অনেক চেষ্টা করো, যদি ভুলভাল কিছু বেরোয়। ওকে, তো দেখো আবার সেই 3 আর 7 এসে গেছে শেষে। 3 7 21 এর 1 হাতে 2, তারপর দেখো এই 6 7 আর 42 আর 2 44, 42 আর 2 44, 3 4 12, তাই তো 44 আর 10 হচ্ছে কত 54, 54 আর 2 56, 6 হাতে থাকে 5। দেখো কিভাবে ক্যালকুলেশন করে করছি, তোমরা এরকম টার্মে ভেঙে নেবে, 10 প্লাস 20 প্লাস 30 প্লাস এরকম ভাবে করে ভেঙে নেবে, তাহলে যোগ করতে সুবিধা হবে। দেখো 321 এর 1 2, 6 42 আর 2 44 আর 3 4 12, 44 আর 10 হচ্ছে 54 হয়, 54 আর 2 হচ্ছে তোমার 56 হয়। ঠিক আছে, 56 6 হাতে 5। এবার এই কোণ আপনি মনে করো 56 4 6 4 6 24, 24 হাতে 5 আছে, তাই তো 24 আর 5 কত 29, 29। এইখানে দেখো 7 7 49, দেখো দুটো একটা 29 আর একটা হচ্ছে 49, তাই একটাকে 30 ধরো একটাকে 50 ধরো, যোগ করলে হয় 80। দু জায়গাতে আমি এক এক করে 2 যোগ করে নিয়েছি, তাহলে 80 থেকে 2 বাদ দাও, দিলে হয় 78। 78 এ তোমার 8 হাতে 7। এবার দেখো 4 7 কত 28, 28 আর 8 তোমার কত, এই 28 আর 7 কত 28 আর 7 28 7 15, তার মানে হচ্ছে তোমার 35 35। এইটা তোমার হচ্ছে এইখানে তোমার গুণ বা মাল্টিপ্লিকেশন। এইগুলো আমি তো দেখতে পাচ্ছি না, কারণ আমার ফোনেই তো এটা রেকর্ড হচ্ছে। তো তোমরা একটু বাড়িতে ক্যালকুলেট করে ক্যালকুলেটরে মিলিয়ে নিও, যদি ভুল হয় তো আমাকে একটু জানিও, ইনফর্ম করো। ওকে, তো দেখো আর একবার দেখো কিভাবে করলাম। দেখো ফার্স্ট আমরা এটাকে নিয়ে গুণ করলাম 21 এর 1 তারপর দেখো এই 4 জনের মধ্যে গুণ করলাম করে এটা পেলাম, তারপরে আবার দেখো এই 4 জনের মধ্যে গুণ করলাম করে এটা পেলাম, তারপর দেখো এই 4 জনের এই দুজনের মধ্যে গুণ করলাম করে হাতে যোগ করে এটা আমরা পেলাম। দেখো ভুল হতেই পারে, অঙ্ক করতে গেলে ভুল হয়, তো অসুবিধা নেই, তোমরা মিলিয়ে দেখো। যদি আমার মিস্টেক হয় তাহলে আমাকে ইনফর্ম করো, বলো, আমি দেখব। আর দেখো অঙ্ক করার সময় তোমরা কিন্তু এই মানে এই অঙ্ক করার সময় বলছি, দেখো তোমরা তো অনলাইনে ক্লাস করছো, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না বা কাজ দিতে পারছি না কতটা তোমরা করছো বা কি করছো। দেখো সম্পূর্ণ এখানে তোমার নিজের সিনসিয়ারিটিতে বা নিজের দায়িত্ববোধ নিয়ে এই কাজগুলো তোমাকে করতে হবে। কতগুলো তুমি প্র্যাকটিস করবে না করবে সেটা একদম পুরো তোমাকে নিজের দায়িত্ব করে করতে হবে। যে বাড়িতে আমি এরকম 5টা 10টা একই রকম টাইপের মানে ম্যাথ বলো ক্যালকুলেশন এর পরে ম্যাথে আসবো, সেগুলো তোমাকে করতে হবে এরকম দায়িত্ব নিয়ে। ওকে, তো চলো এবার আমরা দেখি কিছু ক্যালকুলেশনস। ওকে, দেখো এখন বলো, ধরো তোমার কাছে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা এখন তোমার কাছে মনে করো এই সংখ্যাটা আছে, ঠিক আছে, এর সঙ্গে তোমার এখন 9 গুণ করতে হবে। তুমি কি করবে, তুমি ডাইরেক্ট দেখো এখানে 9 যেহেতু ইউনিট ডিজিট নাম্বার, এখানে যেহেতু তোমার 9 হচ্ছে ইউনিট ডিজিট নাম্বার মানে একক সংখ্যা, তাই তুমি 9 এর সাথে গুণ করে দেবে। 7 9 63, 3 হাতে 6 6 9 54, 54 আর 6 কত 60, এরকম ভাবে বসিয়ে দেবে। কিন্তু ধরো আমি তোমাকে কালকে 99 করে দিয়েছি, 999 করে দিয়েছি, তখন কি তুমি কি আর এইভাবে করে গুণ করতে পারবে? পারবে না। পারবে কিন্তু বড় হবে। আজকে তোমার এখানে 9টা ইউনিট ডিজিট করে তুমি এইভাবে করে করতে পারছো, এর সাথে সিঙ্গেলি গুণ করে বসিয়ে দিতে পারছো। কিন্তু এইটা যদি তোমার 99 মানে 99 হয়, 999 হয়, তখন কিন্তু তোমার অনেক হেক্টিক ব্যাপার হয়ে যাবে, অনেক বড় হবে। তো সুতরাং ওইভাবে করে না যে একটা জিনিস শর্টকাটে সলভ, একটা জিনিস বা শর্ট রাস্তা না খুঁজে তুমি এখানে কনসেপ্ট বোঝো বা কিভাবে করতে হবে সেই জিনিসটা বোঝো, প্রসেসটা বা ওয়েটা ধরার চেষ্টা করো। দেখো এইখানে আমার আছে 67 কিন্তু 9 9 মানে আমি কি লিখতে পারি বলো তো? 9 মানে আমি কি লিখতে পারি না 10 1, কারণ 10 1 মানেই তো 9, 10 1 মানেই তো 9। তাহলে এইখান থেকে আমি দেখো গুণের নিয়ম অনুযায়ী কি করব, এবার দেখো ব্র্যাকেটের মধ্যে দুটো বিয়োগ আকারে আছে, তাহলে আমি দুজনকেই তোমার হচ্ছে গুণ করব, 67 দুজনের সাথে গুণ করব। আচ্ছা 67 যদি আমি দুজনের সাথে গুণ করি কত কত পাই দেখো তো, এখানে 67 10 এর সাথে গুণ করলে কত পাই 670, 67 10 এর সাথে গুণ করলে কত পাই 670 পাই, 67 আবার 1 এর সাথে গুণ করলে তোমার কত পাই 67 হয়। এবার মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে দুজনকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত পাচ্ছি দেখো 7 কত 10, 3 10 0 হাতে 1 6 রেখে 7 7 মিলে গেল 0, এখানে 6 পাচ্ছি কত 603 পাচ্ছি। ঠিক আছে, দেখো আমরা একবার গুণ করে দেখি কি পাচ্ছিলাম, 7 9 63, 3 হাতে 6 6 9 54 আর 6 হচ্ছে 60। ঠিক আছে, দেখো আমরা ওই 603ই পাচ্ছিলাম, এই জিনিসটাই পাচ্ছিলাম, আবার আমরা সেই একই জিনিস পেলাম কিভাবে করে, শুধু একটুখানি জাস্ট আমরা ঘুরিয়ে নিয়েছি। দেখো এই 9টাকে আমরা 10 - 1 করে লিখে নিয়েছি,
তার ফলে আমার কি হয়েছে দেখো 67টাকে আমি 10 এর সাথে গুণ করেছি, আর দেখো একবার 67টাকে আমি 1 এর সাথে গুণ করেছি, করে দুটোকে যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে তাই আমরা এই দুটোকে বিয়োগ করে দিলাম। এক্সামের সময় তোমার তাহলে নিজের একটা ক্যালকুলেশন করতে হবে, তো এইটা দিয়ে তোমাদের সেই মানে টেস্ট হবে না বা তোমরা ঠিক ফিল নিতে পারছো না। এবার তোমরা এই জিনিসটা করো তো দেখি, এবার তোমরা এই জিনিসটা করো তো দেখি, এই জিনিসটা তোমরা করো তো দেখি, তোমরা ঠিক সেই ফিল নিতে পারছো না যে আমি কেমন জিনিসটা করাচ্ছি, তার গুরুত্ব কতটা বা তার ইম্পর্টেন্স কতটা সেটা তোমরা বুঝতে পারছো না। এবার এটা করো, দেখো এটা করতে গেলে ওই একই কনসেপ্ট, 9 মানে যদি 10 মাইনাস 1 হয় তাহলে 99 মানে কত, 100 মাইনাস 1, 99 মানে কত, আমার 100 মাইনাস 1 হবে, তাই তো নাকি? তো এখানে তুমি করো 43 ইনটু 100 মাইনাস 1। তাহলে এবার এখান থেকে দেখো তুমি 43টা 100 এর সঙ্গে 43, এই 43 এর সঙ্গে 100 গুণ করলে কত হয়, 43 এর পাশে দুটো শূন্য বসে, আর দেখো যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে তাই এর থেকে আমি কি বিয়োগ করব, 43 বিয়োগ করব। 3 এর পরে 10, 7 ও 10 এর শূন্য হাতে 1, 4 এর 5 এর পরে 10, 5 ও 10 এর শূন্য হাতে 1, 1 এর পরে 3, 2 দাও 3, আর এটা তোমার 4, তাহলে 4257 এটা তোমার হয়ে গেল অ্যানসার। গুণটা দেখো কত সহজে করে ফেললাম। এবার দেখো যখন তুমি এইগুলো শিখে যাচ্ছ এরকম ভাবে করে করতে হয়, তোমার ব্যাক অফ দা মাইন্ডে যখন এই ক্যালকুলেশনটা হচ্ছে 99 মানে হচ্ছে আমার 100 মাইনাস 1, যখন তোমার ব্যাক অফ দা মাইন্ডে এই ক্যালকুলেশনটা হচ্ছে যে 99 মানে 100 মাইনাস 1, তার মানে আমার এর বাইরে যে সংখ্যাটা আছে সেইটাকে আমি একবার 100 এর সঙ্গে গুণ করব, সেই সংখ্যাটাকেই আবার আমি 1 এর সঙ্গে গুণ করব, করে আমি যে দুটো সংখ্যা পাবো তাদেরকে আমি বিয়োগ করব। এই ক্যালকুলেশনটা যখন তোমার কাছে ক্লিয়ার তখন তোমার এই সবগুলো কিছু করা লাগে না। দেখো আমি এখানে আর একটা সলভ করছি, দেখো এইখানে তোমাদের আমি নিলাম 78 নিলাম ইনটু 99 করতে বললাম, এইটা যদি তুমি এখন বসে বসে গুণ করতে যাও তোমার অনেক টাইম যাবে, ঠিক আছে? তো আমি এখানে কি করব, আমি তো জানি দেখো 99 মানে আমি তো জানি যে 100 মাইনাস 1 আমি লিখবো একটু পরে, সুতরাং আমার লেখার কি দরকার, না লিখে আমি এখানে কি করব, দেখো 100 মাইনাস 1 মানে 78, এর সাথে 100 গুণ করলে হয় 7800, আর দেখো মাইনাস 1 এর সাথে 78 গুণ করলে হয় 78 এর 78। বুঝা গেল না কি বললাম? তাহলে দেখো এখান থেকে তুমি বিয়োগ করো, 8 এর পরে 10, 2 দাও 0 হাতে 1, 7 এর 8, 8 এর পরে 10, 2 দাও 0 হাতে 1, 1 এর পরে 7 দাও 7, মানে 7722 এটা আমি একটা অ্যানসার পেলাম। 7722 এটা আমি পেলাম। দেখো কত সহজে আমি পেয়ে গেলাম, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে। তুমি যদি এখন এইখানে যদি এই 78 আর 99 এইভাবে করে গুণ করতে যাও কত বড় তোমার হতে বড় তো দেখি, বুঝে গেল কত বড় তোমার হতে বড়। এরপরে দেখো আরো এর মজা দেখো, আরো এর মজা দেখো। আজকে মনে করো আমার তোমার কাছে আমি 675 দিয়েছি ইনটু বলেছি 99 করো, আমি 999 এ পরে আসি, 999 পরে আসি। দেখো তুমি এটা করো, তাহলে তুমি কিভাবে করে করবে দেখো। তাহলে এইগুলো করার জন্য তোমার আবার সেই একই তোমার মাথার মধ্যে কি চলছে, 99 মানে 100 মাইনাস 1 করব। আচ্ছা কোনো কিছুর সঙ্গে 100 গুণ করা মানে কি, তার সঙ্গে দুটো শূন্য বসে যাবে। দেখো এর সঙ্গে 100 গুণ করব মানে এর সঙ্গে এর পেছনে দুটো শূন্য বসে যাবে, 67500 হয়ে গেল। -1 তাহলে এর সাথে 100 মাইনাস 1 তাহলে -1 এর সাথে গুণ করলে 675 হয়, 675 বসিয়ে দিলাম, যেহেতু মাঝখানে মাইনাস ছিল তাই মাইনাস করলাম। এবার বিয়োগ করে দাও, 5 এর পরে 10, 5 10 এর 0 হাতে 1, 7 এর 8, 8 এর পরে 10, 2 10 এর 0 হাতে 1, 4 এর 7, 7 এর পরে 15, 8 দাও 15 5 হাতে 1, 1 এর পরে 7, 6 দাও 7, 6 6। ঠিক আছে, দেখো আমি এখানে এটা পেয়ে গেলাম, আমার অ্যানসার কত তাড়াতাড়ি পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো এইটা তোমরা বাড়িতে এটা ট্রাই করো যে দেখো এই 675 এর সাথে 675 এর সাথে 999 999 গুণ করা। ঠিক আছে, এর সঙ্গে 999 গুণ করার তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, 675 এর সঙ্গে 999 তোমরা গুণ করার চেষ্টা করো। আমি তোমাদেরকে একটা জিনিস বারবার বলছি, দেখো বাড়িতে তোমরা যখন করবে তখন তোমরা র্যান্ডম যে কোনো নাম্বার নেবে, যেটা মন চাইছে নেবে, নিয়ে ট্রাই করবে, দেখবে হচ্ছে কিনা। তাহলে তুমি আস্তে আস্তে করে এইগুলো তুমি রপ্ত করতে পারবে, দেখবে তোমার কষ্ট করে মনে রাখতে হচ্ছে না। অটোমেটিক তুমি একটা কাটাকুটি করতে যে ক্যালকুলেশন করতে যে এরকম জায়গা আসলেই না তোমার অটোমেটিক মাথাতে ক্লিক করে যাবে, আচ্ছা এই জায়গাতে আমি এই 675 আছে একে কেটে বেকার সময় নষ্ট করব না, বা একে কাটাকুটি করে আমি টাইম নষ্ট করব না, তার থেকে বরং আমি এই জিনিসটা করে নিই, তাহলে আমার তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। কি করবো, 1000 - 1 করবে, 1000 - 1
100 গুণ করলে দুটো শূন্য লাগে, 1000 গুণ করলে পাশে তিনটে শূন্য লেগে যাবে, ব্যাস একই জিনিস। 100 গুণ করলে যদি পাশে দুটো শূন্য লাগে, 1000 গুণ করলে পাশে আমার তিনটে শূন্য লাগবে। ঠিক আছে, বোঝা গেল না কি বললাম? ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা একটু অন্যরকম দেখি। কিরকম অন্যরকম? দেখো এবার আমরা দেখি কোনো কিছুর সঙ্গে 101 কি করে গুণ করব। 101 কি করে গুণ করব? দেখো আমি 11 দিয়ে আর ট্রাই করাচ্ছি না, কারণ 11 দিয়ে তোমরা পারবে, একবার বুঝে গেছো। 101 দিয়ে যদি 100 প্লাস 1 করি, 11 দিয়ে 10 প্লাস 1 করব, সেই একই জিনিস। 87 হ্যাঁ ইনটু 101, এটা সমান যদি করি, দেখো 101 মানে আমি কি লিখতে পারি বলো? 100 প্লাস 1 লিখতে পারি। তো 100 প্লাস 1 মানে কি? এর সঙ্গে যদি আমি গুণ করি তাহলে ওটাই পাবো। এই 87 এর সাথে আমি যদি 100 করি তাহলে এখানে পাবো 8700, আর এখানে 1 গুণ করলে 87 বা 87 সঙ্গে 1 গুণ করলে কত হবে? 87 লিখে দিলাম। ঠিক আছে, এইবার কি এইখানে আগে বিয়োগ ছিল বলে বিয়োগ করছিলাম, এবার এখানে যোগ আছে বলে এখানে যোগ করব। পার্থক্য শুধু এটাই, আগে এখানে যোগ ছিল বলে বিয়োগ ছিল বলে বিয়োগ করছিলাম, এবার যোগ আছে বলে যোগ করব। এবার দেখো যোগের সময় সুবিধা, দেখো উপরে শূন্য আছে, সব বসিয়ে দাও, 7 8 7 হয়ে গেল, যোগ হয়ে গেল। বুঝে গেল? দেখো তুমি কত সহজে কত তাড়াতাড়ি তুমি ক্যালকুলেশন গুলো করতে পারছো এবার। ওকে, দেখো বুঝে গেল? আশা করি এই থেকে আমি বেশি টাইম নষ্ট করব না, কে যাব না। আমি আজকে ফার্স্ট ক্লাস করাচ্ছি, ক্লাসটা তোমাদের লাইভ করানোর কথা ছিল, কিন্তু আমি একটু সমস্যার কারণে, যে তোমাদের টাইম যেহেতু বলে দিয়েছিলাম 7টার সময়, তো আমি যদি আগে থেকে ক্লাস শুরু করে দিই তোমরা হয়তো অনেকে জয়েন করতে পারবে না, সেই জন্য আমি তোমাদের ক্লাসটা রেকর্ডেড দিয়ে দিচ্ছি। তোমাদের যথারীতি লাইভ ক্লাসই হবে, কোনো চিন্তা করার নেই। ঠিক আছে, তো তখন আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে শুনতে পারবো যে কী কী সমস্যা হচ্ছে। এইখানে যদি তোমাদের এর থেকে আরও ধরে ধরে ক্লাস করাতে হয় তাহলে আমাকে বলবে, আমি আরও একদম স্লোলি দরকার এই একই জিনিসের 2-3টে করে প্রবলেমস বা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। আর যদি বলো যে স্যার না একটু ফাস্ট করুন বা আমরা বুঝতে পারছি, তাহলে আমি সেইভাবে করে তোমাদের ক্লাসগুলো মানে করবো, মানে করাবো। তোমরা আমাকে ফিডব্যাক অবশ্যই দিও, ফিডব্যাক অবশ্যই আমাকে দিও। ওকে, দেখো এটা মুছলাম। বুঝলাম। এবার দেখো, এবার আমি এই টাইপ আর দেখাচ্ছি না। এখানে তাহলে আমরা কি পাবো? দেখো 11 দিয়ে 101 দিয়ে 1001 দিয়ে গুণ করার নিয়ম একই, 9 99 999, এভাবে তুমি পরপর চলে যাও। এই সব একই কনসেপ্ট, একই রকম ভাবে আমরা গুণগুলো করব, একই কনসেপ্টে একই রকম ভাবে একই ধরনের আমরা গুণগুলো করব। সুতরাং এক জিনিস বারবার করে আর আমি টাইম নষ্ট তোমাদেরকে করব না। দেখো এবার আমি একটু অন্য কিছু বলছি। 11 দিয়ে গুণ করার নিয়ম বলছি। 11 মানে আমার সংখ্যাটা যত বড়ই যা কিছুই 11 দিয়ে কি করে গুণ করবো। দেখো মনে করো আমার কাছে আছে 6 7 5 4 ইন্টু 11। এটা সমান সমান কি করবো? দেখো 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে, তুমি দেখো কি করবো, আমরা সবার আগে এই এককের ঘরের যে সংখ্যা আছে এটাকে আমরা লিখে নেবো। 4 4 ছিল 4 লিখে নেবো, এককের ঘরের সংখ্যা এটা লিখে নেবো। এরপরে আমরা কি করবো? দেখো এরপরে এইগুলোকে আমরা যোগ করব। কি করে যোগ করবো? দেখো 5 আর 4 যোগ করলে কত হয়? 5 আর 4 9 হয়। ঠিক আছে, পর পর যোগ করে দিতে 4 লিখে দিলাম, 5 আর 4 যোগ করলে 9 হয়। এরপরে দেখো 7 আর 5 যোগ করলে কত হয়? 12 হয়। 12 2 লিখে দিলাম, হাতে কত? 1। তারপরে দেখো 7 আর 6 যোগ করলে 13, আর হাতে 1 ছিল 14, 4 হাতে 1, তারপরে 6 পড়ে আছে 6 হাতে 7।
এই হয়ে গেল তোমাদের গুণফল। ঠিক আছে, দেখো কি করে করলাম, দেখো এই এককের ঘরের সংখ্যা মানে এই প্রথমটা দুই সাইডেরটা বসিয়ে নেব, এই দিকেরটা একক আর একদম লাস্টের যে ডিজিট থাকবে সেই ডিজিট দুটো আমরা বসিয়ে নেব, নিয়ে দেখো তারপরে বাকিগুলো কি করে পাবো, এই পরপর এই দিক থেকে যোগ করতে করতে আসবো। 4 বসিয়ে দিলাম, 5 আর 4 9, যোগ এই দুটোকে যোগ করে 9 পেলাম। তারপরে দেখো এই দুটোকে যোগ করে 7 আর 5 12 হয়, তাই 12 2 পেলাম। তারপর দেখো এদের দুজনকে যোগ করে 12 2 হাতে ছিল 1, তারপর এদের দুজনকে যোগ করলে কত হয়, 7 আর 6 13, 13 আর 1 14, 14 4 পেলাম। তারপর দেখো আমার হাতে 1 ছিল আর এই 6 6 বসতো, কিন্তু দেখো আজকে আমার হাতে 1 আছে বলে তাই 6 1 এর 7 হয়ে গেল। ঠিক আছে, তুমি এটা এরকম ভাবে করে ট্রাই করে দেখো। 4 11 44 এর 4 হাতে 4, 5 11 55 আর 4 কত 59, 59 9 হাতে 5, তারপর দেখো 7 11 77, 77 আর 5 কত 82, 2 হাতে 8, হাতে 8 6 11 66 আর 8 কত 74। আমি ঠিক করেছি। তো দেখো তোমার 11 দিয়ে যত বড় সংখ্যাই দিক না কেন, তোমার 6 7 5 4 3 2 1 এত বড় সংখ্যা দিয়ে যদি তোমার বলে গুণ করো 11, তাহলে যাই বলুক না তাই বলুক তুমি এটা এখান থেকে এইভাবে করেই করবে। যে দেখো ইউনিট ডিজিট এখানে লিখে নিলে 1, তারপরে দেখো 2 আর 1 এ 3, তারপর 3 আর 2 5, তোমাকে শুধু সিকোয়েন্স ঠিক রাখতে হবে। দেখো 1 2 আর 1 এ 3, 3 আর 2 5, তারপর 4 আর 3 7, তারপরে যে 5 আর 4 9, তারপর 7 আর 5 12, 2 হাতে 1 হাতে 1 হাতে 1, 7 আর 6 13 আর 1 14, আর এখানে তোমার 6 বসে যাবে। এখানে যেন আমার 6টা ছেড়ে দিও না, আমার একটু যেটা ছেড়ে যাচ্ছিল তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সরি, আমি তো ভুল করে দিয়েছি, বড় ভুল করেছি। 1 2 আর 1 এ 3, 3 আর 2 5, 4 আর 3 7, 5 আর 4 9, 7 আর 5 12, 2 হাতে 1, 7 আর 6 13, 14 4 হাতে 1, 6 বস্তু 7 2। ঠিক আছে, তুমি দেখে নাও এইভাবে করে। তুমি বাড়িতে এরকম নিজের পছন্দ মতো মন মতো সংখ্যা নেবে, নিয়ে বসে বসে ট্রাই করে দেখবে যে এইগুলো এরকম ভাবে তোমার হচ্ছে কি না, এইগুলো তোমার এরকম ভাবে হচ্ছে কি না। এছাড়াও দেখো আমি তোমাদের আরো কতগুলো গুণের নিয়ম বলবো, যেইগুলো তোমাদের সচরাচর অঙ্ক করতে গেলে বা ক্যালকুলেশন করতে গেলে, বিশেষ করে তোমাদের পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো আছে সেইখানে ক্যালকুলেশন করতে গেলে এইগুলো তোমার সামনে প্রায় এসেই থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে করে অ্যাপ্রোচ করতে পারো। এইভাবে করে যদি অ্যাপ্রোচ করো তাহলে তোমরা খুব সহজেই এই ক্যালকুলেশনগুলো করতে পারবে আশা করি, উইদাউট এনি হেজিটেশন। আমি একটা সিচুয়েশন দিই তোমাদেরকে, তাহলে নয়তো বুঝতে পারবে না ঠিক। দেখো এখন মনে করো আমার কাছে এরকম একটা, আমি কাটাকুটি করছি, এরকম ক্যালকুলেশন করে কাটাকুটি করছি, করতে করতে দেখো আমার কাছে এরকম একটা সিচুয়েশন জায়গা এসেছে। উপরে এসে কেটে উপরে এসে কত 687 এসছে, ইন্টু 5 গুণ করতে হবে। ঠিক আছে, এই এরকম এসছে আর নিচের গুলো সব কেটে সব বেরিয়ে গেছে, এরকম একটা পজিশন এসছে। দেখো তুমি চাইলে এখন এর সাথে বসে বসে এখন 5 গুণ করতে পারো। আমি আরো তোমাকে ব্রডার পার্সপেক্টিভে বলছি, সেগুলো তুমি আস্তে আস্তে করে বুঝতে পারবে। দেখো তুমি চাইলে এর সাথে 5 গুণ করতে পারো, বা তুমি চাইলে 5 মানে কত 10 না, 5 সাথে 2 গুণ করলে 10 হয় না, 5 এর সাথে 2 গুণ করলে 10 হয় না। তাহলে দেখো তুমি এখানে এর সঙ্গে কি করবে, দেখো 5 এর সাথে 2 গুণ করলে তোমার 10 হয়, তাহলে এর সঙ্গে 10 গুণ করো। কারণ দেখো এর সঙ্গে 10 গুণ করতে তোমার কোনো কষ্ট নেই। এর সঙ্গে 10 গুণ করা মানে কি 6 7 8 0 হয়ে গেল 10 গুণ। এবার দেখো এখানে আমার ছিল 5, আমি করে নিয়েছি কত 10, মানে 2 আমি গুণ করে নিয়েছি এক্সট্রা করে, তাহলে আমি সেই 2টাই আবার ভাগ করে দেব, সেই 2টা আবার ভাগ করে দেব, তাহলে আমি 5 পাবো। তাহলে দেখো এইখানে আমি উপরে একটা 2 গুণ করেছি, নিচে একটা 2 গুণ করেছি। তাহলে দেখো উপরে আমি 2 গুণ করার জন্য এটা হয়েছিল 10, তাই আমি এটাকে সহজে ক্যালকুলেশন করে এটা করেছি 7 6 এই 6 7 8 0 করেছি। এবার দেখো তারপরে দেখো আমি যে 2টা এক্সট্রা গুণ করেছিলাম সেই 2টা আমাকে ভাগ করতে হবে। তা এই ভাগগুলো তোমাকে এখন আমি শেখানোর জন্য দেখাচ্ছি, বাট তুমি যখন অঙ্ক করবে তখন তোমার এইগুলো এসব করা লাগবে না, তুমি ডাইরেক্ট করে দেবে। 2 দিয়ে ভাগ করো, করলে কত হচ্ছে 3 2 6, তারপর দেখো তোমার 3 2 6 হাতে 1 8 2 18, তারপর একটা শূন্য বসে গেল, এই তো হয়ে গেল তোমার ক্যালকুলেশন। এটার সঙ্গে 5 গুণ করলে তোমার এটাই হবে, 5 টা 40 0 হাতে 4, 5 7 35 আর 4 39 এর 9 হাতে 4, 5 5 6 30 আর 4 ভুল করলাম নাকি কিছু না, এখানে ভুল করছি। 5 টা 40 0 হাতে 4, 5 7 35 আর 4 কত 39 এর 9 হাতে 3, সরি 4 3,
5 × 3 = 33। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটাই ভাবতে হবে না। তো দেখো আমি আরেকটা দেখাচ্ছি যে কত তাড়াতাড়ি তোমরা এক্সামের সময় ক্যালকুলেশনটা করতে পারো। এরকম ধরো মনে করো তোমাকে করতে হবে 376 × 5 করতে হবে। আমি এটা ধরো এক্সামের সময় করছি, ওই মুহূর্তে দেখো কি করব, 376 সরি ভুল করে দিলাম, 3760। ঠিক আছে, এটাকে আমি 2 দিয়ে ভাগ করব। এটা আমার 2 দিয়ে ভাগ এখানে লেখার দরকার নেই, মনে মনে এটা লিখে নিলাম। তারপরে করব 2 × 2 হাতে 1 17 8 × 16 হাতে 1 16 8 × 16 শূন্য হয়ে গেল। ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি দেখো, আরো বড় এসে ধরো গুণ 5। তাহলে দেখো এখানে আমি কত করে নিলাম, 7 5 4 3 0। দেখো 3 × 6 হাতে 1 15 7 × 14 হাতে 1 14 7 × 14 হাতে 1 2 × 2 হাতে 1 10 5 এই হয়ে গেল। ঠিক আছে, দেখো এইটা সুবিধা, দেখো এবার দেখো মজা, দেখো এইগুলো, দেখো এইগুলোর মজাটা দেখো আসলে কোথায় আছে। তোমার তো মনে হচ্ছে স্যার পাগলের মতো বকছে যে 5 দিয়ে গুণ করা আবার কোথায় কি নিয়ম শেখাচ্ছে। এইদিকে দেখো, আমি আসছি আগে সহজগুলো শিখিয়ে নিই, তারপরে জটিল প্রসেসে আসছি। দেখো 25 গুণ করতে হবে, মনে করো উপরে তোমার আছে 83 × 25 গুণ করতে হবে। কি করে 25 দিয়ে গুণ করবে, তুমি কি করে 25 গুণ করবে? দেখো তোমার দেখো 25 এর সঙ্গে 10 এর কোথায় মিল আছে? 25 দেখো 25 কে তুমি 4 গুণ করলে কত হয়? 100 হয়। 4 25 100। তাহলে দেখো এর সঙ্গে যদি আমি 4 গুণ করে নিই, এর সঙ্গে যদি আমি 4 গুণ করে নিই, তাহলে এটা আমার দেখো হয় কত? 100 হয়। 83 এর সাথে 100 গুণ করলে হয় 8300 হয়। 83 এর সঙ্গে 100 গুণ করলে হয় 8300। তাহলে দেখো আমি এখানে 4 এক্সট্রা করে গুণ করে নিয়েছিলাম না, তাহলে এবার আমি কি করব, এক্সট্রা করে 4 ভাগ করে দেব। তাহলে এই 4 আর এই 4 কেটে যাবে, তাহলে আমার যা ছিল তাই হবে। মানে একদম সিম্পল জিনিস বোঝো, আমার ছিল 25 দিয়ে গুণ করার কথা, আমি তার জায়গায় কি করছি বলো, 25 এর জায়গায় 25 দিয়ে গুণ না করে তার জায়গায় আমি এক্সট্রা করে 100 দিয়ে গুণ করছি। আর কি করেছি বলো, যে 25 এর সঙ্গে আমি 4 গুণ করে নিয়েছি, এক্সট্রা করে 4 গুণ করে 100 করেছি, করে সেই 100টা গুণ করেছি। কারণ 100টা গুণ করা আমার খুব সহজ বলে সেই জন্য করেছি। তাকে আমি আবার কি করেছি, যেহেতু 4 আমি এক্সট্রা করে গুণ করেছিলাম, তাই 4 আবার ভাগ করে দেব। দেখো এর থেকে 4 ভাগ করে দাও, 4 ভাগ করে দাও, কত হচ্ছে? 4 2 8 4 7 28 2 20 4 5 275 হয়ে গেল। 275 275 4 2 8 4 7 28 2 20 4। ঠিক আছে, ওকে। এবার দেখো আমি তোমাকে এক্সামের সময় কিভাবে করে তুমি করবে সেটা দেখাচ্ছি। দেখো আমি বড় সংখ্যা নিয়ে তোমাকে দেখাচ্ছি একটু। এখানে মনে করো তোমার 729 দিয়েছে ইনটু 25 দিয়েছে, তাই তো? এবার দেখো তুমি তো জানো এটা 4 25 100, তাহলে তুমি এখানে লিখে নাও, কোনো টাইম নষ্ট করার দরকার নেই। এবারে একে 4 দিয়ে ভাগ করে দাও। তোমার 4 4 একে 4 3 3 32 4 8 32 4 4 2 8 হাতে 1 10, তারপরে 4 2 8 2 20 5 4 এই এটা হইলো তোমার। তোমার কতক্ষণ লাগবে আনসার করতে? হয়েছে? ঠিক আছে, এরকম ভাবে তোমরা তোমাদের পছন্দ মতো সংখ্যা এখানে বসাবে, বাড়িতে বসিয়ে বসিয়ে ট্রাই করে দেখবে কি হচ্ছে। এরপরে দেখো তাহলে দেখো আমি 5 পেলাম, 25 পেলাম, তারপরে দেখো তোমার যাই বলো তুমি চেষ্টা করবে সেটা 100 এর গুণিতকে, 1 এর গুণিতকে, 2 এর মানে 200 এর গুণিতকে এরকম জিরোর ভ্যালুতে জিরোর টার্মে আনার চেষ্টা করবে, তাহলে তোমার তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো এবার এখানে দেখো মনে করো তুমি একটা কাটাকুটি করতে করতে তোমার উপরে চলে এসছে আজকে 27 আর এখানে চলে এসছে ইনটু 15, 27 ইনটু 15 চলে এসছে, তাই এইগুলো তোমাকে ব্যাক অফ দ্য মাইন্ড করতে হবে, ব্যাক অফ দ্য মাইন্ড এগুলো ক্যালকুলেশন করতে হবে। দেখো 15 আর উপরে এইদিকে 27 এদিকে 15 আর নিচে সব এদিকে ওদিকে সব কেটে সব বেরিয়ে গেছে। ঠিক আছে, উপরে 27 পড়ে আছে, ওইদিকে উপরে 27 আর 15 পড়ে আছে গুণাকারে। কি করে গুণ করবে? দেখো 15 মানে কত বলতো দেখি, 15 এর সাথে 2 গুণ করলে কত হয়? 30 হয় না? 15 এর সাথে 2 গুণ করলে কত হয়? 30 হয়, তাই তো? 15 এর সাথে আমার 2 গুণ করলে কত হয়? 30 হয়। দেখো এদিকে দেখো 30 যদি হয় তাহলে সেই 30 মানে কত? 3 আর 0, তো 30 এর 3 গুণ করে দেবে এর সঙ্গে। তাহলে দেখো 3 7 21 এর 1 হাতে 2 3 2 16
6 আর 2 8 আর একটা 0, কারণ 30 গুণ করব। এর সাথে 2 গুণ করলে কত হয়? 15 দুগুণ হয় আমার 30, 30 এর 3টা গুণ করে দিলাম, 3 7 21 এর 1 হাতে 2, 3 দুগুণ 6 আর 2 8। যাদের ক্যালকুলেশন ফার্স্ট তারা অলরেডি এটা জানো যে 3 27 81 হয়, কিন্তু আমি একদম বেসিকের কথা বলছি বা অন্য সিচুয়েশনের কথা বলছি যেখানে তুমি জানো না যে 3 27 81 হয়, যেখানে তোমার কাছে ধারণা নেই বা এগুলো তোমার জানা নেই যে 3 27 81 হয়, আর শূন্যটা বসিয়ে দিলাম। আচ্ছা এটা আমি করেছিলাম কত গুণ করে? 2 গুণ করে, 2 ভাগ করে দাও, 2 ভাগ করে দাও, 4 দুগুণ 8 আর তোমার হচ্ছে কত, তোমার এখানে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, জানো এটা ভুল করে দিও না আবার যেন, ঠিক আছে? দেখো এটা কাটাকুটি করতে যেন 45 করে দিই, এটা সময় 45 লিখে দাও, তাহলে যে আমার তাড়াতাড়ি করার চক্করে একদিকে বাঁচাতে যেয়ে অন্যদিকে একদম পুরো ভরাডুবি হয়ে যাবে একদম, বুঝেছো? যে একদিক বাঁচাতে যেয়ে আর একদিক পুরো ডুবে গেছে, সেরকম যেন করো না। কারণ দেখো এখানে দুটো সংখ্যা একসঙ্গে নামাতে হবে, তার জন্য তোমার একটা শূন্য এক্সট্রা লাগবে, 405 হবে। আর আমি ধরো তোমাকে কি দেখাচ্ছি বলো, আরো অর্ডার কন্ডিশন বলো কিরকম, মাথায় আসছে না। আর তোমার এরকম যাই কিছু বলুক তুমি একটু চেষ্টা করবে, সেটাই তোমাকে বলে দেয় যে যাই দিক তোমাকে তুমি সেটা কোনোভাবে 2 3 4 গুণ করে, আবার বেশি বড় রাখবে না, এরকম 2 3 4 5 এর মধ্যেই রাখবে, কারণ আবার তোমাকে তো পরে ওই 2 3 4 5 দিয়েই ভাগ করতে হবে, তো সুতরাং বেশি বড় করবে না। তো এদেরকে যদি পসিবল হয় যে জিরোর মানে ওখানে নিয়ে যাওয়া, ঠিক আছে, 100 150 200 30 40 50 60 এরকম নিয়ে যাওয়া পসিবল হচ্ছে, তাহলে নিয়ে যাবে। এটা যেন আবার এই 3 দিয়ে ভাগ করে দেবে, একটু বুঝে শুনে একটু ঠান্ডা মাথায় করবে, এগুলো জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, তাছাড়া কিচ্ছু নয়। এইগুলো তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত মনে থাকবে, যত তুমি প্র্যাকটিস করবে তোমার তত এইগুলো মনে থাকবে, তুমি ভুলবে না। কিন্তু এগুলো প্র্যাকটিস না করলে তুমি জীবনে মনে করবে না, মানে এক্সামের সময় তোমার এগুলো মনে আসবে। তো দেখো আজকে আমরা এর পরে শুরু করি রেশিও এন্ড প্রপোর্শন বা অনুপাত সমানুপাতের চ্যাপ্টার। সেইখানে আমরা তার বেসিক কনসেপ্টটা আজকে আমরা দেখি যে অনুপাত সমানুপাতের একদম বেসিক কনসেপ্ট আমার কি আছে, বুঝছো? অনুপাত সমানুপাতের বেসিক কনসেপ্ট আমার একদম কি আছে। দেখো রেশিও এন্ড প্রপোর্শন। আচ্ছা অনুপাত জিনিসটা কি বলো? অনুপাত কার মধ্যে করতে পারি আমরা? অনুপাত করতে গেলে আমার সব সময় দুটো সমজাতীয় রাশি লাগে। অনুপাত কি? দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। অনুপাত হচ্ছে দুটো সমজাতীয় রাশির মধ্যে তোমার হচ্ছে তুলনা। মানে অনুপাত করতে গেলে তুমি এরকম কখনো করতে পারো না যে মনে করো কে কতটা লম্বা আর কে কতটা মোটা তার মধ্যে তুমি তুলনা করতে পারো না। হয় তোমাকে তুলনা করতে গেলে দুটো মানুষের লম্বা বা উচ্চতার মধ্যে তুলনা করতে হবে, বা তোমার দুটো মানুষের ওজন বা ওয়েটের মধ্যে তোমার তুলনা করতে হবে। এরকম নয় যে এর একটা ওর একটা নিয়ে তুলনা করলাম, ওরকম ভাবে তুলনা হয় না। তাহলে আমার তুলনা করতে গেলে কি দরকার বলো? দুটো সমজাতীয় রাশি দরকার। সমজাতীয় রাশি না হলে তোমার কখনো তুলনা করা সম্ভব নয় বা অনুপাত করা সম্ভব নয়। সেই জন্য যেহেতু দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা, তাই দেখো অনুপাত আমার কি বলো? এককবিহীন। অনুপাতের কোনো আমার একক থাকে না। অনুপাতকে সাধারণত আমরা কেমন ভাবে করে লিখি? এই দেখো ধরো a:b এরকম ভাবে করে আমরা অনুপাত লিখছি। a:b এই ধরো আমরা অনুপাত লিখছি। দেখো এই এরকম ভাবে অনুপাত লিখছি। এখানে a আর b দুটো কি সমজাতীয় রাশি, অবশ্যই তারা দুটো একই জাতীয় জিনিসকে নির্দেশ করছে। এবার দেখো অনুপাতের এই দিকের এই পদটাকে আমরা কি বলি বলো? পূর্ব পদ বলি। এই দিকের পদটাকে আমরা কি বলি? পূর্ব পদ বলি। আর এই দিকের পদটাকে আমরা কি বলি বলো? উত্তর পদ বলি। ঠিক আছে, উত্তর পদ বলি। বুঝে গেল কি বলবো? অনুপাতের ওই দিকের পদটাকে আমরা কি বলি বলো? পূর্ব পদ বলি। আর অনুপাতের এই দিকের পদটাকে আমরা কি বলি? উত্তর পদ বলি। জাস্ট সিম্পলি মনে রাখবে, বাঁ দিকের পদটাকে বলি পূর্ব পদ, ডান দিকে বলি উত্তর পদ। এবার দেখ এর উপর ভিত্তি করে অনুপাতকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। দেখো আমি যে লিখলাম না অনুপাত আর সমানুপাত, এই নামের মধ্যেই সব লিখে আছে। দেখো একটু পরে বলছি। এর উপর ভিত্তি করে আমরা তিনটে কন্ডিশন তৈরি করতে পারি। কি দেখো এইদিকে আমার এটাও তো একটা ভ্যালু হবে, নিউমেরিক ভ্যালু, এটাও আমার একটা নিউমেরিক ভ্যালু হবে, তাই তো? তা আমার কি হতে পারে কন্ডিশন? হয় একবার আমার এটা হতে পারে a b এর থেকে বড়, একবার আমার এটা হতে পারে যে a b এর থেকে বড়, বা আরেকবার এটা হতে পারে a b এর থেকে ছোট।
আরেকবার আমার এটা হতে পারে যে a আমার b এর থেকে ছোট। আরেকবার আমার কি হতে পারে বলো, এই a আর b দুজনের সমান। আরেকবার আমার কি হতে পারে বলো, এই a আর b দুজনের সমান। এর বাইরে তো আমার কিছু হওয়া পসিবল নয়। এখানে দুটো নাম্বার যদি থাকে তার মধ্যে হয় a বড় হবে না ও বড় হবে না, তো দুজনের সমান হবে, ব্যাস তিনটে কন্ডিশন। দেখো যখন আমার a গ্রেটার দ্যান b মানে অনুপাতের পূর্ব পদ উত্তর পদের থেকে বড়, তখন এটাকে তোমার কি বলে, গুরু অনুপাত বলে। তখন এটাকে তোমার কি বলে, গুরু অনুপাত বলে। ঠিক আছে, তখন এটাকে তোমার কি বলে, গুরু অনুপাত বলে। আর যখন দেখো অনুপাতের এই দিকে মানে পূর্ব পদ উত্তর পদের থেকে ছোট, তখন এটাকে আমরা কি বলে, আমাদের কি বলে, লঘু অনুপাত বলে। লঘু অনুপাত বলে। আর দেখো যখন দুটো টার্ম যখন সমান, দুটো পদ যখন সমান, তখন এটাকে আমরা কি বলি, সমানুপাত বলি। একটা জিনিস এক্সট্রিমলি সরি, আমার হ্যান্ড রাইটিং খুব একটা ভালো না, বুঝলি, কষ্ট করে বুঝিনি, বা আমি যখন বলছি সেইগুলো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে কি লিখছি। গুরু অনুপাত, লঘু অনুপাত, তারপর হচ্ছে সমানুপাত। আবার উল্টো দিকে কি আমি করে লিখছি, তো এই জন্য আবার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, দেখো এর উপরে ভিত্তি করে আমরা অনুপাতকে এরকম তিনটে ভাগে ভাগ করতে পারি। দেখো সমানুপাত কি, সমানুপাত হচ্ছে টাইপ অফ অনুপাত বা রেশিও। ঠিক আছে, টাইপ অফ রেশিও ইজ কল্ড প্রপোর্শন বা সমানুপাত। ঠিক আছে, যেখানে আমার দুটো পদই হচ্ছে আমার দুটো পদই হচ্ছে সমান। ঠিক আছে, যাদের ভ্যালুগুলো সমান। ঠিক আছে, এবার দেখো আমরা ক্যালকুলেশন থেকে কিভাবে করে করব। আমাদের প্রথম দিকের প্রবলেমসগুলো কিরকম ভাবে গিয়েছে। দেখো বোঝা গেল এই জায়গাটা ক্লিয়ার। এবার দেখো আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সমানুপাত। ঠিক আছে, সমানুপাতি কিভাবে করে দেখবো, যে দেখো আচ্ছা ওটা সমানুপাত ছিল, ওটা ছিল সাম্য অনুপাত, যখন দুটো সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে সমানুপাতি। দেখো যখন আমরা মনে করো a b c d এই চারটে পদ বা চারটে আমার কোয়ান্টিটি, এরা দেখো তোমার হচ্ছে এর মধ্যে কন্ডিশন, এরা কখন সমানুপাতি হবে, এরা কখন সমানুপাতি হবে। দেখো যখন আমার হচ্ছে a আর b এর অনুপাত, a আর b এর অনুপাত c আর d এর অনুপাতের সাথে সমান হবে। যখন আমার a আর b এর অনুপাত, যখন আমার a আর b এর অনুপাত c আর d এর অনুপাতের সাথে সমান হবে, তখন তাদেরকে আমরা কি বলবো, সমানুপাতি বলবো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, দেখো a আর b এর অনুপাত কি হচ্ছে, a আর b এর অনুপাত a:b, এটা কার সাথে সমান হচ্ছে, c আর d এর অনুপাতের সাথে সমান হচ্ছে। দেখো a:b, a আর b এর অনুপাত কি, a:b, এটা কার কার সঙ্গে সমান হচ্ছে, দেখো ওই c আর d এর সঙ্গে, তাদের অনুপাত c:d এর সঙ্গে আমার সমান হচ্ছে। বুঝে গেল না কি বলো, এইটা হচ্ছে আমার সমানুপাতি। দেখো এই সমানুপাতির এই পদটাকে তোমার কি বলে, প্রথম সমানুপাতি। এটাকে কি বলে, এই পদটাকে বলে প্রথম সমানুপাতি, এটাকে বলে দ্বিতীয় সমানুপাতি, এটা হচ্ছে আমার তৃতীয় সমানুপাতি, এটা হচ্ছে আমার চতুর্থ সমানুপাতি। এবার দেখো তোমাদের এরকম কোশ্চেন হামেশাই তোমরা দেখতে পাবে, যে দেখো তোমাকে বলবে যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। দেখো চতুর্থ সমানুপাতি মানে কি, তোমাকে d এর ভ্যালু নির্ণয় করতে হবে। d এর ভ্যালু তুমি কিভাবে করে নির্ণয় করবে, দেখো একবার একটু d এর ভ্যালু তুমি কিভাবে করে নির্ণয় করবে। দেখো এইদিকে এই যে মাঝখানে যে ইকুয়াল সাইন আছে, মাঝখানে যে ইকুয়াল বা সমান সমান চিহ্ন আছে, আমরা এর এই দিকে যেমন ভাবে অপারেশনস করব, এর এই বাঁ দিকে যেমন ভাবে অপারেশনস করব, এর ডান দিকে আমরা ঠিক তেমন ভাবেই অপারেশনস করব, আদারওয়াইজ তোমরা করতে পারবে না। দেখো এইদিকে যদি আমি এই পূর্বপদ, এই যে একটা অনুপাত, এই অনুপাতের এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে আমার উত্তরপদ। এই যে আমার অনুপাত, এই অনুপাতের এটাকে বলবো আমরা কি, পূর্বপদ, এটাকে বলবো উত্তরপদ। ক্লিয়ার? একবার একটু ভিডিওটা চেক করে নিই হচ্ছে কিনা। ওকে গুড। দেখো এই অনুপাতের আমার পূর্বপদকে যদি উপরে লিখি আর উত্তরপদকে যদি আমরা নিচে লিখি, ঠিক আছে, তাহলে এই অনুপাতেও সেম করতে হবে, পূর্বপদকে লিখবো উপরে, উত্তরপদকে লিখবো নিচে, মানে হরে লিখবো। ঠিক আছে,
দেখো এর যদি আমরা পূর্ব পদকে লিখি লবে, এর উত্তর পদকে লিখি আমরা হরে, তাহলে এদিকেও সেম, এর পূর্ব পদকে লিখবো হচ্ছে আমরা লবে আর উত্তর পদকে লিখবো হচ্ছে আমরা হরে। ক্লিয়ার? বোঝা গেল না কি বললাম? এবার দেখো এখান থেকে আমার বের করতে হবে কি, ডি এর ভ্যালু বের করতে হবে। তাহলে ডি সমান সমান কি করে বের করব? দেখো ডি সমান সমান আমরা বের করার জন্য ডিটাকে উপরের দিকে নিয়ে আসবো। ডি সমান সমান আমরা এবার দেখি কোনাকুনি গুণ করো, বা আমি আরেকটা স্টেপ তোমাদের করে দেখাই। এ আর ডি গুণ করলে কি হবে? এ ইনটু ডি হবে। এটা সমান বি আর সি গুণ করলে কত হবে? বি ইনটু সি হবে। বা ডি সমান সমান বি ইনটু সি বাই তোমার হবে হচ্ছে এ, বি ইনটু সি বাই হবে হচ্ছে এ। ঠিক আছে? এইখান থেকে তুমি এর মানগুলো জানবে, যে এখান থেকে তুমি ডি এর ভ্যালু খুব সহজেই বের করে দিতে পারবে। ঠিক আছে? তো দেখো চতুর্থ সমানুপাতি কিভাবে করে বের করতে হয় দেখো। এবার দেখো আরেকটা জিনিস আমরা দেখবে, এখানে কি তোমরা অঙ্ক করতে গেলে এরকম অঙ্ক পাবে। দেখো বলবে ক্রমিক সমানুপাতি। ক্রমিক কথার মানে কি বলো? আমরা বলি না ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4 পর পর সংখ্যা, সেগুলো হচ্ছে আমার ক্রমিক সংখ্যা। ঠিক আছে? দেখো মুছে দিলাম এই জায়গাটা, তোমরা বুঝেছো কি? চতুর্থ সমানুপাতি নির্ণয়। ওকে, দেখো ক্রমিক সমানুপাতি কথার মানে কি দেখো, যখন আমার কতগুলো সংখ্যা তারা পর পর অনুপাতে আছে, যারা পর পর অনুপাতে আছে। পর পর অনুপাতে কথার মানে কি দেখো, এই এ বি এর সাথে অনুপাতে, এ বি এর সাথে অনুপাতে আছে, আবার দেখো এই বি সি এর সাথে অনুপাতে আছে। দেখো পর পর অনুপাতে আছে, এ এর সঙ্গে এ এর সঙ্গে এ এর সঙ্গে এ এর সঙ্গে এরকম পর পর অনুপাতে আছে, তাদেরকে আমরা কি বলবো? ক্রমিক সমানুপাতি। সমানুপাতি মানে কি? আমরা তো আগে দেখেছি, যখন এরকম চারজনের এদের দুজনের অনুপাত এদের দুজনের অনুপাত সমান হবে, যখন দেখো এই দুজনের অনুপাত আর এই দুজনের অনুপাত সমান হবে, তখন তাদেরকে আমরা কি বলবো? সমানুপাতি বলবো। এবার দেখো এখানে ক্রমিক সমানুপাতি মানে কি, পর পর এর সঙ্গে এর অনুপাত এর সঙ্গে এর অনুপাত মানে হচ্ছে সমান, সিম্পল হিসাব। এবার দেখো এই অনুপাতের এইটাকে বলা হয় প্রথম পদ। ঠিক আছে? এটাকে বলে দ্বিতীয় পদ, এটাকে বলে তৃতীয় পদ, বা একে কি বলে? মধ্য পদ বলে। বা এই যেহেতু মাঝখানে আছে তাই একে তোমার কি বলে? মধ্য পদ বলে। দেখো তাহলে এটা আমার কি পদ? প্রথম পদ। এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ বা মধ্য পদ, এটা হচ্ছে আমার তৃতীয় পদ। ঠিক আছে? এইখান থেকে তোমার প্রায়শই তোমার এরকম অঙ্কটা দেয় যে মধ্য পদ বা মধ্য পদটা নির্ণয় করো। ঠিক আছে? কি করে নির্ণয় করবে? দেখো তুমি এইখানে লেখো, আবার এর পূর্বপদ লবে লেখো এ, এর পূর্বপদ তুমি লেখো লবে, এর পূর্বপদ তুমি লবে লেখো এ, উত্তরপদ লেখো হরে বি ইজিক্যাল, এর পূর্বপদ লেখো লবে বি, উত্তরপদ লেখো হরে সি। এখান থেকে দেখো আবার তুমি ক্যালকুলেশনস করো, এই গুণ করো। তোমার বের করতে হবে কি? বি এর মান, তাহলে এটাকে একদিকে লেখো, বি আর বি গুণ করলে কি হয়? বি স্কয়ার হয় সমান সমান এটা গুণ করলে কি হয়? a * c হয়। বি আর বি গুণ করলে হয় কত? বি স্কয়ার হয়। এ আর সি গুণ করলে হয় এস। এখান থেকে দেখো বি এর মান কি করে বের করবে? বি সমান সমান √a * c। বি সমান সমান আমরা কি পাচ্ছি? √a * c। দেখো তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে তো তোমার খুবই ভালো কথা। তুমি ডাইরেক্ট তুমি এরকম যদি তোমাকে বলে যে 4 6 আর 8 এদের বা এরকম বলে 4 6 4 8 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো, বলবে এরা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে এদের মধ্য সমানুপাত বা মধ্য পদটা নির্ণয় করো। কিভাবে করে করবে? মধ্য পদ মানে কি? বিটা কিভাবে করে করবে? √, এটা ইন্টু a * c। বুঝছো কি বলবো? তাহলে দেখো এইভাবে করে তোমরা প্রবলেমস গুলো সলভ করতে পারো, বা তোমরা বসিয়ে করতে পারো যেভাবে করে। দেখো তুমি বুঝলে, অঙ্ক যদি বোঝো, তুমি শর্ট প্রসেসে নিজেই করতে পারবে। ওটা শেখার দরকার নেই বা বলার দরকার নেই। তুমি অঙ্ক ঠিকঠাকভাবে বোঝো, একটা বা দুটো প্রশ্নের পথে তুমি এমনিই করতে পারবে। ঠিক আছে? তো দেখো এইগুলো বুঝেছো। তারপর দেখো আমি আরো দুটো তিনটে জিনিস শিখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা তোমাদের বইতে দেখবে প্রথম দিকের অঙ্কগুলো তোমরা এমনিই পেরে যাচ্ছ। দেখো আমার কাছে মনে করো এরকম দুটো অনুপাত আছে, ভ্যালু a:b সমান 3:4 বলেছে, a:b সমান 3:4 বলেছে। তার মানে কত? এখানে a এর ভ্যালু হচ্ছে 3, b এর ভ্যালু হচ্ছে 4। এরপর আমার কি বলেছে? আবার দেখো বলেছে b:c সমান আমার বলেছে 2:3 বলেছে। b:c সমান আমার বলেছে 2:3। বুঝা গেল আমি কি বললাম? দেখো এখান থেকে তোমার বলেছে তুমি বের করো a:b:c এর মান বের করো, a:b:c এর মান বের করো। কিভাবে করে করবে? দেখো যখন তোমাকে এদের মধ্যে কি আছে, দেখো a আছে, b আছে, আর এখানেও b আছে, c আছে, তাহলে আলাদা আলাদা কতগুলো পদ আছে? 3টে পদ আছে। কি বলো? a b আর c। তাদেরই সবার অনুপাত বের করতে বলেছে। তাহলে তুমি এই নিয়মটা ফলো করতে পারো, এটাকে বলে দ নিয়ম। তোমরা ছোটবেলায় করেছো, আমি দুটো নিয়ম বলছি, তোমরা দুভাবের মধ্যে
যার যেভাবে সুবিধা, যেটা যার কাছে কনভেনিয়েন্ট সে সেইভাবে সেটা করতে পারো। ওকে, তো চলো প্রথম নিয়ম আমরা দেখি, দ নিয়ম। a/b সমান লেখো 3:4। তার নিচে দেখো b এর নিচে b এর মান লেখো, b এর মান, b এর এখানে নিচে b লেখো, ইস্টু c ছিল c কে পাশে লেখো। b এর নিচে যদি b এর মান লেখো, এখানে b এর মান কত 2, তাহলে এই 4 এর নিচে লেখো 2 আর এখানে লেখো 3। ঠিক আছে, দেখো b এর নিচে b লিখেছি, b এর মানের নিচে b এর মান লিখেছি। দ নিয়ম কেন বলি, কারণ এটার এই প্রসেসটা দেখতে এই দ এর মতো হয়। দেখো আমরা দ লিখি এরকম ভাবে করে না, দেখো দেখতে এরকম দ এর মতো হয়েছে, তাই মানে দ। দেখো এখানে তুমি গুণ করো, এখানে তুমি গুণ করো, এইভাবে করে গুণ করো, 3 আর 2 গুণ করে 6 হয় ইস্টু, এই দুটোকে গুণ করো, 4 আর 2 8 হয় ইস্টু, 3 এর 4 কত হয় 12 হয়। একে 2 দিয়ে ভাগ করো, সবাইকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে ভাগ করো, 3:4 তোমার হচ্ছে 6। এই হয়ে গেল তোমার आंसर। বুঝা গেল? এটা দেখো এই দ নিয়মে তোমরা দেখলাম কিভাবে করলাম। দেখো এই আসলাম, এই গেলাম, এই আসলাম, এইভাবে আসলাম, এই আসলাম, এই। ঠিক আছে, এবার দেখো আরেকটা নিয়ম কিভাবে করে করতে পারি। দেখো a/b/c এরকম লিখে নাও। ঠিক আছে, লিখে দেখো একবার তোমার a/b এর মান কত বলেছে, 3:4 বলেছে, 3:4 বলেছে, এর নিচে দেখো 3 লেখো আর 4 লেখো। তারপর আবার দেখো b এর মান কত বলেছে, 2 বলেছে, আর c এর মান তোমার কত বলেছে, 3 বলেছে। দেখো তোমার দুটো দেখো ফাঁকা পজিশন আছে, এই একটা ফাঁকা পজিশন, এই একটা ফাঁকা পজিশন। এই দুটো পজিশনে কি কি বসাবে, এইখানে শেষ হচ্ছে কততে এসে 4 এসে শেষ হচ্ছে, তাহলে এখানে তুমি 4 বসাবে। এখানে শুরু হচ্ছে কত দিয়ে, 2 দিয়ে, তার আগে ফাঁকা আছে, তাহলে এই ফাঁকা জায়গাতে 2 বসাবে। দরকার হলে ভিডিওগুলো তোমরা একটু পজ করে করে দেখো। ঠিক আছে, দেখো, বা যেখানে ধরো দ্রুত দেখার দরকার স্পিড বাড়িয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এই 4 এর পাশে ফাঁকা জায়গা ছিল না, তাই 4 এর পাশে বলে 4 বসাবো, যেখানে যার পাশে ফাঁকা আছে সেটা বসাবো। এখানে ফাঁকা আছে কোথায়, 2 এর আগে, তাই 2 বসিয়ে দিলাম। দিয়ে এবার তুমি কোন আপনি এভাবে করে গুণ করো, 3 × 2 = 6 4 × 2 = 8 3 এর 4 = 12। দেখো একেও আবার 2 দিয়ে ভাগ করো, 3:4:6, মানে ওই নিয়মটাই আমরা পেলাম, 3:4 আমরা 6 পেলাম, 3:4:6 পেয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল আমি কি বললাম? ক্লিয়ার হলো ব্যাপারটা তোমাদের কাছে? দেখো তাহলে তোমরা এরকম ভাবে তোমরা প্রথম দিকে দেখো অনেকগুলো অঙ্ক আছে, প্রবলেমস আছে, সেইগুলো তোমরা করতে পারবে এই নিয়মের, দুটো নিয়মের মধ্যে যে কোনো একটাকে ফলো করে। দেখো আর একটা জিনিস আমি তোমাদেরকে শেখাই, চলো এটাই আজকের ক্লাসের লাস্ট। দেখো তোমাকে ধরো বলেছে a b আর c বলে দিয়েছে, দিয়ে তোমাকে বলছে ধরো a/c এর অনুপাত বের করো। মানে দেখো এখানে তোমার কি কি পদ বলেছে, a বলেছে, b বলেছে, b আর c বলেছে। তাহলে তোমাকে যখন বলবে এই ফার্স্ট আর লাস্ট পদে, ফার্স্ট অঙ্কের প্যাটার্ন ধরার চেষ্টা করবে, ফার্স্ট আর লাস্ট পদের অনুপাত বের করতে বলবে, তখন তুমি এইভাবে করে করবে। যখন দেখো যারা যারা এর মধ্যে আছে সবারই অনুপাত বের করতে বলবে, তখন আগের নিয়মে করব। যখন আমাকে বলছে দেখো প্রথম আর শেষ পদের অনুপাত বের করতে, তখন আমরা এই নিয়মে করব। কিভাবে করছি দেখো, এটা একটা আমি বড় প্রসেসেই আগে দেখাই তোমাদের। দেখো এটা মানে কি, এটাকে আমরা a/b লিখতে পারি না, a/b সমান এখানে কত, এর পূর্বপদ বাই উত্তরপদ, পূর্বপদ বাই উত্তরপদ, মানে 3/4। এখানে দেখো আমরা যদি লিখি তাহলে b/c লিখতে পারবো, এটা সমান হচ্ছে 2/3। ঠিক আছে, দেখো তোমাদের একটা জিনিস আমার বলা হয় মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি, যখন দেখো আমরা দুটো অনুপাতের পূর্বপদগুলোকে গুণ করি আর উত্তরপদগুলোকে গুণ করি, দেখো আমরা তখন তাকে যেটা পাই সেটা হচ্ছে মিশ্র অনুপাত পাই। এগুলো তোমাদের অতটা লাগবে না বলে বলিনি, দেখো এই জিনিসটা এখানে কাজে লাগাতে পারো। এর এই বাঁ দিকের গুলো সব গুণ করে দাও, a/b * b/c, এর বাঁ দিকে গুণ করে দিলাম সমান, এর এদিকে গুণ করো 3/4 * 2/3। এবার কাটো, এই b আর b কেটে যাচ্ছে, এখানে কাটো, 2 দিয়ে কাটছে, নিচে 2 থাকছে, তাহলে উপরে কি পড়ে থাকছে, a পড়ে থাকছে, নিচে c পড়ে থাকছে, এটা সমান কত, 3/3 * 2 = 6 পড়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা আমরা অনুপাত থেকে যদি এইভাবে করে ভগ্নাংশ লিখতে পারি, তাহলে আমরা অবশ্যই ভগ্নাংশ থেকে কেন অনুপাত লিখতে পারবো না? দেখো আমরা এই ভগ্নাংশ থেকে খুব সহজেই অনুপাত লিখতে পারি। কি লিখতে পারি দেখো, এই a/c সমান কি লিখতে পারি, 3:6 লিখতে পারি। দেখো a/c সমান 3:6 লিখতে পারি, দেখো এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো আমি a আর c এর অনুপাত পেলাম, অবশ্যই পেলাম। ঠিক আছে, এবার দেখো আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এখন ধরো এখানে বলেছে c/d সমান 6:4, c/d সমান 6:4। তখন তোমার বলেছে a/d এর মান বের করো, a/d এর মান বের করো।
দেখো তুমি তো একবার দেখে নিয়েছো এইগুলো আমরা ভগ্নাংশ করে গুণ করেছি, তুমি তো একবার দেখেছো a/b * b/c * c/d, আমি এইদিকে যা খুশি করি না কেন আমার সেই a/d পড়ে থাকবে, বাদ বাকি সব কেটে যাবে। কারণ দেখো আমার বলেছে প্রথমটা আর লাস্টেরটার অনুপাত বের করতে, প্রথমটা আর শেষেরটার অনুপাত যখন আমার বের করতে বলেছে তখন দেখো আমার মাঝখানে সব কেটে যাবে, শুধু প্রথমটা আর শেষেরটা পড়ে থাকবে। বোঝা গেল কি বলবো? তাহলে দেখো এই এদিক নিয়ে তোমার চিন্তা নেই, তুমি পরীক্ষার সময় ডাইরেক্ট কি করবে, এখানে গুণ করো, ভগ্নাংশ করো, 3/4 গুণ 2/3 গুণ 6/4, এখান থেকে গুণ করো। এবার কাটাকুটি করো, 3 × 2 = 6, 2 × 2 = 4, এই 2 কেটে দাও 2। তাহলে উপরে কত পড়ে যাচ্ছে, 3 পড়ে যাচ্ছে, নিচে 2 2 4 পড়ে যাচ্ছে, তাহলে h/d সমান কত হচ্ছে তোমার 3:4। आंसर এটা 3:4 হয়ে গেল তোমার आंसर। এটা দেখতে পেয়েছো সবাই 3:4, ঠিক আছে? বুঝা গেল? তাহলে দেখো যখন তোমার কোনো এরকম পরপর 3টে 4টে 5টা যাই বলুক না কেন, তোমার তাদের প্রথম আর লাস্টের পদের অনুপাত জানতে চাইছে, তখন তুমি কি করবে, এইগুলো সব ভগ্নাংশ করবে আর পরপর গুণ করে বসিয়ে দেবে, দিয়ে তাদেরকে কাটাকুটি করবে, দেখবে তুমি তোমার অ্যানসার পেয়ে গেছো। ওকে, ক্লিয়ার? তো দেখো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্ত থাকলো। তোমরা বাড়িতে মানে বইয়ের প্রথম দিকের অঙ্কগুলো চেষ্টা করো, তোমরা অবশ্যই পারবে, কারণ এইগুলো নিয়েই তোমাদের অঙ্কগুলো আছে। আর নেক্সট দিন আমরা এর পরের থেকে শুরু করব। আশা করছি আমরা এই প্রথম চ্যাপ্টারটা একটু তোমাদের সঙ্গে আমি অ্যাডজাস্ট হয়ে নিই, কতটা কেমনভাবে লাগবে। তো দুটো চ্যাপ্টার আর দুদিন ক্লাস লাগাবো, লাগিয়ে এই চ্যাপ্টারটা আমরা শেষ করবো, এরপর থেকে আমরা একটু ফাস্ট করবো। ওকে, তো চলো, থ্যাংক ইউ সো মাচ। তো কেমন লাগলো, মানে কোথায় কী কী অসুবিধা হলো বুঝতে, সেগুলো আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ করে দিও, আমি দেখে নেবো, ঠিক আছে? আর আমাদের নেক্সট ক্লাস আশা করি লাইভ করাবো। ওকে, তো চলো, থ্যাংক ইউ, বাই।